আমার প্রিয় ক্লাস সিক্সের ছাত্ররা, আমি তোমাদের এসএমডি স্যার বলছি। আমি তোমাদের আজ 11 নম্বর অধ্যায়ের ঘনবস্তু সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা ক্লাসটা একটু ভালো করে ফলো করো। আজকে অধ্যায় 11-এর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সামগ্রিক বিষয়ে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা ক্লাসটা মন দিয়ে ফলো করো। আচ্ছা, এই অধ্যায় 11-এর তোমাদের ঘনবস্তু সংক্রান্ত যে বিষয়গুলো তোমাদের জানতে হবে, এখানে মূলত তোমাদের ঘনবস্তু থেকে পরীক্ষাতে যে ধরনের প্রশ্নগুলো থাকবে, সাধারণত কয়েকটি বস্তুর ছবি তোমাদের দেওয়া থাকবে। ওই ছবি দেখে তোমাদের বলতে হবে কোন ঘনবস্তুর তল সংখ্যা কত, আর ঘনবস্তুর ধার বা প্রান্তরেখার সংখ্যা কত, আর শীর্ষবিন্দুর সংখ্যা কত। এই হচ্ছে এখানকার মূলত প্রশ্ন থাকবে। আবারও বলছি, বিভিন্ন ঘনবস্তুর ছবি তোমাদের দেওয়া থাকবে বা ঘনবস্তুর কয়েকটি উদাহরণ তোমাদের দিতে বলবে। এখান থেকে মূলত কোন ঘনবস্তুর তল সংখ্যা কত, ধার বা প্রান্তরেখার সংখ্যা কত এবং শীর্ষবিন্দুর সংখ্যা কত, এগুলো তোমাদের বের করতে হবে। বা বিভিন্ন ঘনবস্তুর ক্ষেত্রে কার কত তল সংখ্যা, সেগুলো তোমাদের জানতে হবে। আর ঘনবস্তুগুলো তোমাদের একটুখানি চিনে রাখতে হবে। দেখো, এখানে আমি কতগুলি ঘনবস্তু আঁকলাম এবং মডেলও তোমাদের দেখাচ্ছি। তাহলে এদের প্রত্যেকের কার কত তল সংখ্যা আছে বা ধার বা প্রান্তরেখা কি, শীর্ষবিন্দু কি, এগুলো নিয়ে আজকে সামগ্রিকভাবে আলোকপাত করব। তা প্রথমে দেখো, আমি এখানে প্রথমে একটা মডেল দেখাচ্ছি। দেখো, এটাকে বলা হয় আয়তঘন বা এটাকে বলা হয় সমকোণী চৌপল। এটা বাস্তবের উদাহরণ তোমরা যেমন ইট বা একটা জ্যামিতি বক্স বা বই বা কোনো ঘর বা বাড়ি বা কোনো একটা রুম, এগুলি সবই হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপলের উদাহরণ। তাহলে এক্ষেত্রে দেখো, এই আয়তঘন বা সমকোণী চৌপলের ক্ষেত্রে এখানে তল সংখ্যা, দেখো আমি নাম্বারিং করেছি। তল সংখ্যা 1 2 3 4 5 6 করে নাম্বারিং করেছি। আমি ধরো এটাকে যদি একটা ঘর ধরে নিই, তার মানে এটা হচ্ছে মেঝে আর এটা হচ্ছে ছাদ। তাহলে মেঝে আর ছাদের দুটো তল একই রকম হবে। আবার চারপাশে 4টে দেওয়াল থাকবে। তাহলে মোট 6টা তল হচ্ছে, একটা মেঝে, একটা ছাদ আর চারদিকে 4টে তল। তার মধ্যে বিপরীত তলগুলি একই রকম হবে, যেমন 3 আর 4 এরা বিপরীত তল, একই রকম দেখতে হবে। 5 আর এই পাশে 6 বিপরীত তল একই রকম হবে। আর 1 আর 2 মানে ছাদ আর মেঝে একই রকম হবে। এখানে সবকটা তলই প্রায় আয়তাকার বা আয়তাকার তল। তাহলে তল সাধারণত এক্ষেত্রে আয়তাকার বা বর্গাকারও হতে পারে। তাহলে এক্ষেত্রে এই যে ঘনবস্তুটা, এই ঘনবস্তুকে বলা হয় আয়তঘন বা এটাকে সমকোণী চৌপল বলে। দেখো, এখানে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। যাই হোক, এখানে 6টা তল থাকবে। তাহলে তল সংখ্যা হচ্ছে এখানে 6। এবার দেখো, যে কোনো দুটি তল একটা সরল রেখাংশের সঙ্গে মিলিত হয়েছে, বা যে কোনো দুটি তল মিলিত হয়ে একটা সরল রেখাংশের সঙ্গে, দেখো যেমন এই ভূমির তল আর এই 6 নম্বরের যে তলটা আছে, এই দুটো তল দেখো একটা সরল রেখায়
বা একটা সরলরেখাংশে মিলিত হয়েছে। এই সরলরেখাংশকে বলবো আমরা প্রান্তিকী বা ধার বা প্রান্তরেখা। তিনটে নাম দেওয়া যেতে পারে, ধার বলতে পারি বা প্রান্তিকী বলতে পারি বা প্রান্তরেখা বলতে পারি। তাহলে কোনো ঘনবস্তুর ধার সংখ্যা বা প্রান্তিকীর সংখ্যা বা প্রান্তরেখার সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো এখানে তাহলে কটা প্রান্তরেখার সংখ্যা আছে, দেখো 1 2 3 4। তাহলে ভূমিতে দেখো 4টে, ভূমিতে 4টে প্রান্তিকী আছে। আবার উপরে দেখো, উপরেও 4টে প্রান্তিকী আছে। আবার এই দিকে দেখো 1 2 3 4। তাহলে টোটাল দেখো 12টা কিন্তু প্রান্তিকী বা প্রান্তরেখা আছে। তাহলে তল আছে 6টা আর প্রান্তিকী বা প্রান্তরেখা আছে 12টা। তাহলে দুটি তল একটা সরলরেখাংশেই মিলিত হয়েছে। এই সরলরেখাংশকে বলা হচ্ছে ধার বা প্রান্তিকী বা প্রান্তরেখা। আর শীর্ষবিন্দু দেখো 3টে প্রান্তিকী একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। ধরো এ একটা প্রান্তিকী, এ একটা প্রান্তিকী আর এ একটা প্রান্তিকী, 3টে প্রান্তিকী একটা শীর্ষবিন্দু একটা বিন্দুতে মিলিত হয়েছে, একে বলছি আমরা শীর্ষবিন্দু। তাহলে এক্ষেত্রে কটা শীর্ষবিন্দু আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা শীর্ষবিন্দু আছে। তাহলে এক্ষেত্রে তোমাদের এটা দেখেই এরকম যদি ছবি দেওয়া থাকে তাহলে দেখে বলতে হবে এটা একটা আয়তঘন বা সমকোণী চৌপলের, এটা একটা ঘনবস্তু যার তল সংখ্যা 6, ধার বা প্রান্তিকী 12 আর শীর্ষবিন্দুর সংখ্যা 8। আর তলগুলো আয়তাকার হতে পারে বা বর্গাকার হতে পারে। আর ধার বা প্রান্তিকী যেটা বললাম, দুটি তল সংখ্যা একটা সরলরেখাংশের সঙ্গে একটা সরলরেখাংশে মিলিত হয় বা দুটি তল মিলিত হয়ে একটা সরলরেখাংশ, দুটি তল একটা সরলরেখাংশে মিলিত হয়। তাহলে এই সরলরেখাংশকে বলা হচ্ছে প্রান্তিকী বা ধার। আর 3টে প্রান্তিকী বা 3টে ধার একটা বিন্দুতে মিলিত হয়, সে বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু। উদাহরণ বলে দিলাম। ঠিক এরকম আরেকটা ছবি ধরো, এই ছবিটা একই ছবি কিন্তু এক্ষেত্রে সব তলগুলো হচ্ছে বর্গাকার এবং প্রত্যেকটি তলের ক্ষেত্রফল সমান, প্রত্যেকটি তল বর্গাকার, তার জন্য এটাকে বলছি আমরা ঘনক। যেমন কি একটা উদাহরণ দিচ্ছে ঘনকের, এখানে লুডুর ছক্কা, দেখো এই লুডুর ছক্কাটায় একটা ঘনক। দেখো প্রত্যেকটি তল এখানে সমান, প্রত্যেকটি তল বর্গাকার। তাহলে এই লুডুর ছক্কাটা হচ্ছে তোমার একটা ঘনক। তাহলে সেক্ষেত্রে এখানেও এই ঘনকের ক্ষেত্রেও কিন্তু ওই তল সংখ্যা 6টা হবে, ধার বা প্রান্তিকী হবে 12টা আর শীর্ষবিন্দুর সংখ্যা হবে 8টা। শুধুমাত্র তলগুলি হবে বর্গাকার বা প্রত্যেকটি তলের ক্ষেত্রফল সমান হচ্ছে। দেখো ঠিক নিচে আরেকটা ঘনবস্তু দিয়েছি, এটা হচ্ছে চোঙ বলে। দেখো এর 3টে তল আছে। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, ধরো এই যে মডেলটা দেখাচ্ছি, এটা একটা চোঙ, এটা একটা চোঙ ধরো। তাহলে এই চোঙের দেখো নিচে এ একটা তল আছে। আমি যদি এখানে একটা তল ধরে নিই, ধরো এ একটা তল আছে, তার মানে এ একটা বৃত্তাকার তল আছে, এ একটা বৃত্তাকার তল আছে আর এটা বক্রাকার তল আছে। তাহলে 3টে তল আছে। দেখো আমি ছবি তো দেখাচ্ছি, এই যে এটা একটা চোঙের ছবি, এটা ঘনবস্তু, এর 3টে তল আছে। দেখো উপরে নিচে 2টো তল আর মাঝখানে একটা বক্রাকার তল, টোটাল 3টে তল। আর ধার সংখ্যা বা প্রান্তরেখার সংখ্যা দেখে নাও, এখানে ধার সংখ্যা বা প্রান্তরেখার সংখ্যা, এই একটা তল, এই একটা তল, এটা হচ্ছে একটা প্রান্তরেখা, আবার নিচে 2টো তল, এই একটা প্রান্তরেখা। তাহলে এখানে প্রান্তরেখার সংখ্যা বা ধারের সংখ্যা 2 আর এখানে কিন্তু কোনো শীর্ষবিন্দু নেই। ঠিক একই রকমভাবে এখানে একটা দেখো, ওই যে তোমরা চেনো কলার মোচার নিচের অংশটাকে যদি আমরা কেটে দিই তাহলে এরকম হবে শঙ্কু আকৃতি। আমি এখানে মডেলও দেখাচ্ছি, এরকম শঙ্কু। তার মানে এই 2টো তল থাকবে। দেখো এই যে নিচে একটা তল বৃত্তাকার তল আর একটা বক্রাকার তল। তাহলে 2টো তল এখানে দেখো এই একটা বৃত্তাকার এই রেখা ছেদ করেছে। দেখো তাহলে এখানে তল সংখ্যা হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে 2 আর প্রান্তরেখা বা ধার সংখ্যা হচ্ছে 1। শুধু এটা হচ্ছে প্রান্তরেখা বা ধার,
দুটি তল এই যে রেখায় মিলিত হয়েছে, আর একটা শীর্ষবিন্দু আছে। তাহলে এরকম ছবি দেখে বলতে হবে। আর গোলকের ক্ষেত্রে দেখো, একটা গোলকের মডেল দিলাম। এই গোলকের ক্ষেত্রে একটাই তলের, এর তল সংখ্যা একটা। এখানে প্রান্তরেখা বা ধারের সংখ্যা নেই বা শূন্য, আর শীর্ষবিন্দুর সংখ্যা নেই বা শূন্য বলা যেতে পারে। আরও কতগুলো তোমাদের উদাহরণ দেখাচ্ছি ঘনবস্তুর। ধরো এখানে এটাকে বলা হয় চতুস্তলক, এটাকে বলা হয় চতুস্তলক। দেখো এখানে চারটে তল আছে, ভালো করে দেখো, চারটে তল আছে। এই ভূমির তলটা আমি কালারিং করেছি, তার মানে চারটে তলই কিন্তু ত্রিভুজ আকার। দেখো তাহলে নিচে একটা তল আর তিন দিকে তিনটে তল, তাহলে টোটাল চারটে তল। আর প্রান্তরেখা দেখো, প্রান্তরেখা কটা হচ্ছে, নিচে তিনটে, 1 2 3, আর উপরে তিনটে, টোটাল 6টা প্রান্তরেখা। আর শীর্ষবিন্দু দেখো 1 2 3 4, তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা 4। এটা একটা চতুস্তলক। এবার দেখো প্রিজম আর পিরামিড, এটা একটুখানি দেখতে হবে। প্রিজম আর পিরামিডের বিষয়টা ভালো করে একটুখানি তোমাদের বুঝতে হবে। প্রিজমের ক্ষেত্রে দেখো ভূমির তল আর উপরের তল কিন্তু একই থাকবে। ভূমিতে যদি চারটে বাহু থাকে তাহলে শীর্ষদেশও চারটে বাহুযুক্ত তল থাকবে, তার মানে ভূমির তল আর শীর্ষদেশের তল কিন্তু একই থাকবে প্রিজমের ক্ষেত্রে। কিন্তু পিরামিডের ক্ষেত্রে দেখো ভূমির তল থাকবে কিন্তু শীর্ষদেশে কিন্তু কোনো তল থাকবে না। তাহলে প্রিজম আর পিরামিডের ক্ষেত্রে এটাই হচ্ছে পার্থক্য। প্রিজমের ক্ষেত্রে ভূমি এবং শীর্ষদেশের তল কিন্তু একই থাকবে, একই রকম তল থাকবে, দুটো তল থাকবে। আর পিরামিডের ক্ষেত্রে কিন্তু ভূমিতে তল থাকবে, শীর্ষদেশে কিন্তু কোনো তল থাকবে না। তাহলে প্রিজমের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রিজম হতে পারে। তাহলে প্রিজমের কোন প্রিজমের তল সংখ্যা কত সেটা বার করতে গেলে তোমাদের প্রথমেই ভূমিতে কটা তল আছে সেটা দেখতে হবে। দেখো এখানে যে প্রিজমটা দিয়েছি, অনেক রকমের প্রিজম থাকবে, তার মধ্যে এখানে যে প্রিজমটা দিয়েছি, তাহলে প্রথমে দেখানো প্রিজমে এখানে ভূমিতে দেখো 1 2 3 4 5, মানে ভূমি হচ্ছে একটা পঞ্চভুজাকার ভূমি, তার মানে 5টা বাহু আছে। সেটা ভূমিটা একটা চতুর্ভুজ আকার হতে পারে, ষড়ভুজ আকার হতে পারে, হ্যাঁ, বা ত্রিভুজ আকার হতে পারে। তাহলে ভূমিটা যেরকম থাকবে শীর্ষদেশের তলটাও সেরকম থাকবে। তাহলে ভূমিতে যদি চারটে বাহু থাকে, শীর্ষদেশের বাহুতেও চারটে বাহু থাকবে। ভূমিতে যদি তিনটে বাহু থাকে ভূমির তলে, তাহলে শীর্ষদেশের তলেও তিনটে বাহু থাকবে। ভূমির তলে যদি 6টা বাহু থাকে, শীর্ষদেশের তলেও 6টা বাহু থাকবে। তাহলে এখানে ভূমিতে পঞ্চভুজাকার, মানে ভূমিতে 5টা বাহু আছে, তাহলে শীর্ষদেশেও 5টা বাহু আছে। দেখো একই রকমের তল, তাহলে এক্ষেত্রে খুব সহজ তল সংখ্যা বের করার। তাহলে ভূমিতে যে কটা বাহু থাকবে বা ভূমির তলে যে কটা বাহু থাকবে সেই কটা তল, তার মানে ভূমির তলে এখানে 5টা বাহু আছে, তাহলে 5টা তল। দেখো তল সংখ্যা লিখেছি 5, এই 5টা হচ্ছে ভূমির তলের বাহুর সংখ্যা। আর +2 মানে উপরে আর নিচের দুটো তল, তার মানে টোটাল 7খানা তল। তাহলে দেখো এই একটা তল, এই একটা বাহু, এই বাহুর উপরে একটা তল আছে, এই বাহুর উপরে একটা তল আছে, তাহলে 5টা বাহুর উপর 5টা তল আছে, আর উপরে নিচে দুটো, তাহলে 5 + 2 7টা। আর প্রান্তরেখা কী হবে দেখো, প্রান্তরেখার ক্ষেত্রে তাহলে ভূমিতে যে কটা, এটা একটুখানি ভালো করে দেখে নিতে হবে। প্রান্তরেখা বা ধারের সংখ্যা ভূমিতে যে কটা বাহু থাকবে, ভূমির তলে যে কটা বাহু থাকবে তার 3 গুণ হচ্ছে প্রান্তরেখা বা ধারের সংখ্যা। দেখো ভূমিতে 5টা, তাহলে ভূমির তলে 5টা বাহু আছে, তাহলে ধারের সংখ্যা 5। আবার শীর্ষদেশও তলে 5টা ধার আছে, দেখো 5 5 10, আর মাঝখানে 5টা, তাহলে টোটাল দেখো আমি লিখেছি প্রান্তরেখা বা ধারের সংখ্যা 5 + 5 + 5। আর শীর্ষবিন্দুর সংখ্যা দেখো, শীর্ষবিন্দুর সংখ্যা দেখো মাঝখানে কোনো শীর্ষবিন্দু নেই, ভূমিতে দেখো 5টা আর শীর্ষদেশে 5টা, তাহলে 5 + 5 10 লিখলাম। তার মানে যদি এবার ভূমির তলে ত্রিভুজ থাকে তাহলে সেভাবে তল সংখ্যা, প্রান্তরেখা, ধারের সংখ্যা হবে, শীর্ষবিন্দুর সংখ্যা হবে। ভূমির তলে যদি একটা ষড়ভুজ থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রিজমের ক্ষেত্রে তল সংখ্যা, প্রান্তরেখা বা শীর্ষবিন্দুর সংখ্যা আলাদা হবে। তাহলে ছবি দেখেই বলতে হবে কোন প্রিজমের ক্ষেত্রে
তল সংখ্যা, প্রান্তরেখা বা শীর্ষবিন্দুর সংখ্যা কত। সেটার জন্য প্রথমেই ভূমিতে কী ধরনের তল আছে সেটা দেখে হিসেব করতে হবে। এবার পিরামিডের ক্ষেত্রেও তাই, পিরামিডের ক্ষেত্রেও ভূমিতে যেরকম তল থাকবে সেই তলের উপর নির্ভর করছে। বা ভূমিতে দেখো এখানে একটা ষড়ভুজাকার রয়েছে, তার মানে 6টা বাহু রয়েছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা বাহুতে 6টা তলার উপরে নেই, মানে আর শুধুমাত্র নিচে, তাহলে 6টা বাহু আছে। দেখো 6টা তলের উপরে 6টা বাহুর উপরে 6টা তল আছে। দেখো ভূমিতে ষড়ভুজাকার, ভূমি হচ্ছে ষড়ভুজাকার, তাহলে ষড়ভুজাকার হলে 6টা বাহু থাকবে, 6টা বাহুতে 6টা তল, আর ভূমিতে একটা তল, তার মানে 6 + 1, তার মানে 7টা তল। শীর্ষ দেশে কোনো তল নেই, এখানে 6 + 1, কিন্তু আমরা উপরে লিখেছিলাম, এই প্রিজমের ক্ষেত্রে লিখেছিলাম +2, আর এখানে হচ্ছে +1। তাহলে এখানে যদি ভূমিতে ত্রিভুজ থাকতো তাহলে তল সংখ্যা তো 3 + 1, যদি চতুর্ভুজ থাকতো তাহলে তল সংখ্যা তো 4 + 1। আর প্রান্তরেখা বা ধারের সংখ্যা কী হবে, দেখো ভূমিতে যেরকম তল থাকবে তার বাহুর সংখ্যা মানে 6 আর মাঝখানে 6, তাহলে দেখো 6 + 6 12টা হচ্ছে প্রান্তরেখা বা ধারের সংখ্যা। আর শীর্ষবিন্দুর সংখ্যা দেখো ওই একই, তল সংখ্যা শীর্ষবিন্দুর সংখ্যা একই হবে। ভূমিতে দেখো শীর্ষবিন্দুর সংখ্যা দেখো কটা আছে, 6টা, আর উপরে একটা 7টা, তাহলে 6 + 1। তাহলে এরকম বিভিন্ন ঘনবস্তু তোমাদের দেওয়া থাকবে, এই ঘনবস্তুগুলো দেখে তোমাদের বলতে হবে কোন ঘনবস্তুর কী নাম, কার তল সংখ্যা কত, প্রান্তরেখার সংখ্যা কত, শীর্ষবিন্দুর সংখ্যা কত। তোমরা এগুলো একটু ভালো করে দেখে নেবে। এই 11 নম্বর অধ্যায় থেকে মূলত এই ধরনেরই প্রশ্ন থাকবে, তোমরা ভালো করে একটুখানি দেখে নেবে। আর আমার ভিডিওটা আরেকবার দেখে নেবে, আমি কিছু শিটও পাঠিয়ে দিচ্ছি, শিটগুলো তোমরা দেখে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।